বাজান, তোর বউ বন্ধা। বাচ্চা হইব না কোনোদিন। তুই তারে তালাক দিয়া দে বাপ। দুপুরের অসহনীয় গরমে হাতে হাতপাখা নিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছিলেন জোমেলা বেগম। হঠাৎ মায়ের মুখে এমন কথা শুনে সজীবের গলায় ভাত আটকে গেল। সে দম আটকে কাশতে লাগল। জোমেলা বেগম তৎক্ষণাৎ বাতাস বন্ধ করে ছেলের সামনে এক গ্লাস পানি ধরে দেন। সজীব এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে ফেলে। এরপর জোমেলা বেগম আবার শুরু করলেন। মায়ের কথাটা একটু চিন্তা কইরা দেখ, বিয়া কইরা এত বছর হইয়া গেল, তোর বউর এহনো কোনো বাচ্চা হইল না। আর হইব বলিও মনে হয় না। এমন বেডিরে রাখবি কেন? তালাক দিয়া বিদায় কইরা দে। দরজার আড়াল থেকে জোমেলা বেগমের প্রতিটি বাক্য নিঃশব্দে শুনে যাচ্ছিল পারুল। কোনো প্রতিবাদ করেনি। কেবল স্তব্ধ চোখে স্বামীর মুখের দিকে তাকিয়েছিল, সজীব কি বলে, সেই প্রত্যাশায়। পরের কথা পরে ভাবা যাইব আম্মা। এখন শান্তিতে খাইতে দেন তো। ছেলের কথায় জোমেলা বেগমের কপালে একটুখানি ভাঁজ পড়ে, তবে পরমুহূর্তেই পান খাওয়া লাল ঠোঁট দুটোতে এক ধরনের সন্তুষ্টির রেখা ফুটে ওঠে। হ বাজান, আগে পেটটা ভইরা খা। এরপর যা ভালো লাগবে, মা রে কইস। সজীব কিছু বলল না। চারপাশের বাতাস থমকে আছে, রোদের ঝাঁজ যেন ঘরের দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। অসহনীয় গরম পড়েছ। সজীব ডাল দিয়ে ভাত মাখাতে লাগল। সাথে একটা আমের টুকরোও মেখে নিল ভাতের সাথে। এক গ্রাস মুখে পুরে নিতেই মায়ের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল সজীব, তখনই সেখানে হাতে কাঁচা পেঁয়াজের টুকরো নিয়ে উপস্থিত হয় পারুল। পারুলকে দেখেই তেলেবেগুনে জ্বলে উঠলেন জোমেলা বেগম। মাতার পোলারে শান্তিতে দুইডা ভাত খাওয়াইতাছে, সেখানে তুমি আইয়া খাড়ায় রইছ খ্যান বৌমা? মুখটা কালো করে কথাগুলো বললেন জোমেলা বেগম। তাতে অবশ্য পারুলেন কিছু যায় আসে না। সে তো এসবে অভ্যস্তই। যখন জোমেলা বেগমের ছেলের কাছে কোনো কিছু চাওয়ার থাকে বা কোনো কথা বলার থাকে, এভাবে দরদ নিয়ে ছেলেকে তার পছন্দের খাবার খাওয়ান। এই ব্যাপারটা লক্ষ্য করেছে পারুল, তবে তার স্বামী লক্ষ্য করেছে নাকি অন্ধ মাতৃস্নেহেই ডুবে আছে কে জানে। কাঁচা পেঁয়াজের টুকরা, দা লন। আমনে তো আবার ডাইলের লগে কাঁচা পেঁয়াজ কামড় দিয়া খাইতে পছন্দ করেন। হেইলাইগাই আনছি। স্বামীর দিকে পেঁয়াজটা দিতেই সজীব হালকা হেসে স্ত্রী হাত থেকে পেঁয়াজটা নেয়। তারপর পারুলের কথামতনি ডাল দিয়ে ভাত মুখে নিয়ে শেষে তৃপ্তি সহকারে পেঁয়াজে কামড় বসায়। তা দেখে আরেক দফা তেতে উঠলেন জোমেলা বেগম। বৌমা, আমি যে আমার পোলার লাইগা গোশত রাঁধছি, হেইডা কি তুমি জানো না? জানি আম্মা, পেঁয়াজের টুকরাটা নিয়াই আইসি, তাই ভাবলাম দিয়াই যাই। শাশুড়ি আর পুত্রবধূর মাঝখানে কথা বলল সজীব। আম্মা গো, পাতলা ডাইল দিয়া ভাত মাখায়, লগে পেঁয়াজ কামড় দিয়া খাইতে সেই মজা। ছেলের মুখ থেকে এরকম কথা শুনে জোমেলা বেগমের মুখটা কালো অন্ধকার হয়ে গেল। সেটা সজীব লক্ষ্য করেই আবার বলল, আমনের গোশত দিয়া ভাত আমি রাইত খামুনে আম্মা। তহন খালি গোশত দিয়া খামু। খুশি না হলেও মুখে জোর করে হাসি ফুটালো জোমেলা বেগম। ঠিক আছে বাজান, অহন খাইয়া লও। সজীব আবারও মনোযোগ হয় খাবার খেতে। পারুল আর সেখানে না দাঁড়িয়ে রুমের ভেতর চলে গেল। সে মোটেও ছেলে আর মা এর কথা শুনতে আসেনি, এসেছিল পেঁয়াজ দিতে। তখনই জোমেলা বেগমের কথাগুলো শুনে দাঁড়িয়ে পড়ে। খারাপ লাগলেও স্বামী যাতে তৃপ্তি সহ খায় সেজন্য হাতে রাখা পেঁয়াজটা দিয়েই গেল। খারাপ লাগতে লাগতে যেন তার সয়ে গেছে সবকিছু। কম তো আর হয়নি। দুপুরের তীব্র গরমে শরীর ক্লান্ত হয়ে পড়ায় পারুল রুমে গিয়ে শুয়ে পড়েছিল। জানালার পর্দাগুলো আড়াল করে রাখা হয়েছিল, যেন তীব্র রোদ বাইরে থেকে ঘরের ভেতর ঢুকতে না পারে। সজীব খাবার শেষ করে কিছুক্ষণ নিশ্চিন্তে বসেছিল বাহিরে, একটু পর উঠে রুমে যায়, দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, দেখল পারুল শোয়া অবস্থায় উল্টো পিঠে শুয়ে আছে। সজীব ধীরে ধীরে কাছে গিয়ে দাঁড়ালো। তার কপালের ভাঁজ এক সেকেন্ডের জন্য বাড়ল, তবে তা ঝেড়ে ফেলল তৎক্ষণাৎ। পারুলের মুখে কোনো অভিযোগ ছিল না, চোখের গভীরে এক ধরনের বিষণ্ণতা, অভিমান, চুপ থাকা, যা সজীব ভালোভাবেই বুঝতে পারছিল। সে পারুলের কাছে একটু এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু পারুল একটুও সাড়া দিল না। তার শরীর খানিকটা টানটান, যেন কোনো তীব্র অভিমান, রাগ জমে আছে। সজীব নিঃশব্দে এক মুহূর্তের জন্য ঘরের ভেতর দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে পারুলের কাছে গেল। তাকে ভালোবাসার একটু ছোঁয়া দিতে চাইল।
সে পারুলের কাঁধে হাত রাখল, তারপর একটু জোর দিয়ে বলল, এদিক পানে তাকা তো একটু। পারুল চোখ বন্ধ করে, বড় করে নিঃশ্বাস নিয়ে সজীবের দিকে তাকায়। তার অভিমান আর চোখের নীরব কথাগুলো সজীব বুঝতে পারল কি না কে জানে, কিন্তু পারুল কিছু বলল না। সে শুধু চোখ বন্ধ করে শুয়ে রইল, যেন সজীবের কাছে কোনো সান্ত্বনা বা কথা শুনতে চায় না। একটু জড়ায় ধরলে কি হইব রে বউ? একটু আদরই তো চাই। পারুল এবারও কিছু বলল না, শুধু উল্টোপিঠ দিয়ে শুয়ে রইল, যেন সে আর কিছু শুনতে চায় না। সজীব গভীরভাবে নিঃশ্বাস ফেলল। তারপর অবশেষে নিজের হাত দিয়ে পারুলকে একটু শক্ত করে জড়িয়ে নিল। পারুল চাইলেই অভিমানে তার স্বামীকে দূরে ঠেলে দিতে, কিন্তু স্বামীর স্পর্শ পেতে সে যেন একটু বেহা হয়ে গেল। মানুষটাকে তো সে তেমন কাছেই পায় না এই সময়ে। শান্তির ঘুম দিতে চেষ্টা করছিল, ঠিক তখনই বাইরে থেকে এক তীব্র কর্কশ কণ্ঠে চিৎকার শোনা গেল। দুপুরবেলা আইডা বাসন গুলা মনে হয় আমারই ধোয়া লাগবো। কি কপাল বুড়া বয়সে এখন বাসন মাজতে জামু দুপুরবেলা। জোমেলা বেগমের কথা শোনার সঙ্গে সঙ্গে সজীবের চোখ খুলে গেল, পারুলের দিকে তাকিয়ে কিছু বলার আগেই দেখে পারুল পাখির ন্যায় ফুরুত উঠানো বালতিতে সব এঁটো বাসনগুলো নিয়ে দাঁড়িয়ে আছে জোমেলা বেগম। বাসনের সাথে কিছু ময়লা কড়াইও জমেছে। প্রতিদিনই পারুল সবকিছু ধুয়ে পরিষ্কার করে রাখে। আজকে একটু মন খারাপ হতেই মনেই ছিল না আর এঁটো বাসন ধোয়ার কথা। আর আজকেই তার শাশুড়ি চেঁচিয়ে উঠলেন, আম্মা, সব যে বালতিতে রাখছেন? আমার গতর তো আর তোমগো মতন জোয়ান নাই, আমি বুড়া মানুষ। বালতিতে লইয়া পুকুর পাড়ে যাইতাছি মাজতে। পুকুর পাড়ে যাওন লাগে নাকি আম্মা? আমগো বাড়ির উঠোনে কি টিউবওয়েল নাই? বাড়িতে ঢুকতে ঢুকতে মায়ের উদ্দেশ্য কথাগুলো বলল সজীবের ছোট ভাই শরীফ। ছেলের এহেন কথা শুনে জোমেলা বেগমের রাগ যেন দ্বিগুণ হল। তোরা কি মনে করস রে আমারে? আমি ওই শক্ত টিউবওয়েল থাইকা পানি চিপতে পারমু? এত শক্তি? শরীফ উত্তর দেবার আগেই পারুল তার শাশুড়িকে বলে, আম্মা, আমি ধুইয়া দিতাছি। আমনে রাখেন বাসনপত্র। জোমেলা বেগম মুখটা কালো করে উত্তর দেয়, থাক আমিই পারুম, তুমি বরং গিয়া ঘুম যাও। অযথা জিদ করতাছ কেন আম্মা? ভাবি তো সব কাম করে। হয়তো দুপুরে একটু শুইছিল, এর লাইগ্গা তুমি এমন করতাছ? দেবরের অনাকাঙ্ক্ষিত উত্তরে চমকে উঠল পারুল। চোখ দুটো বড় বড় করে শাশুড়ির দিকে তাকিয়ে আছে, ঝড় আসার টেরর সে যেন ভালো করেই পাচ্ছে। আহা, শরীফ, তুমি ঘরে যাও তো। না ভাবি, আমি কি মিছা কথা কইছি কন্ত? আম্মা হুদাহুদি এখন এমন করতাছে। এবার আর চুপ রইলেন না জোমেলা বেগম। বালতিটা হাত থেকে শব্দ করে রেখে দিলেন। অগ্নিঝরা দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বললেন, ভাবির হইয়া এত কথা কস, কি হইছে তোর? ততক্ষণে সেখানে সজীব এসেও উপস্থিত হয়েছে। তবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করছে, যেন নীরব দর্শক। আমার কি হইব আম্মা? আমি কি মাইনষের মতন চুপ কইরা থাহি নাকি? যা সত্যি হেইডাই তো কই। কথাটা যেন শরীফ সজিকে উদ্দেশ্য করে বলল, সেটা আর কেউ না বুঝলেও পারুল ঠিকই বুঝল। তবে সে চুপ হয়ে রইল, কিন্তু চুপ হলেন না জোমেলা বেগম। তিনি বিলাপ করতে করতে বলে, এই দিন দেখনের বাকি আছি তয়লে? ওই পোলা, তুই আমার পেট থেইকা হোস নাই? নাকি তোর ভাবির লাইগ্গা দরদ বেশি কোনডা? শেষের কথাটা শুনে স্তব্ধ নয়নে শাশুড়ির দিকে তাকালো পারুল। আওর চোখে স্বামীর দিকে তাকালো একবার আর একবার শরীফের দিকে। এইডা তুমি কি কইলা আম্মা? ভাবির লগে আমারে জড়ায় এত বড় কথাটা কেমনে কইলা? জোমেলা বেগমের দিকে প্রশ্নখানা ছুড়তেই জোমেলা বেগমের চোখ মুখ পাল্টে গেল। একবার বড় ছেলের দিকে তাকালো, না সজীব এখনো নিরুত্তরই আছে। এই সুযোগ। আমি যেইডা কইছি খারাপ মানে বাইর করতাছস কেন বাপ? তুই যে মা, মুখে মুখে কথা কস, মা, বুঝি খারাপ লাগে না, কষ্ট লাগে না বাজান? বলতে বলতেই যেন কেঁদে দিবে জোমেলা বেগম। চেহারায় এরকম ভাব, অথচ চোখে এক ফোঁটাও পানির চিহ্ন নেই। শুধু মুখেই কান্না কান্না ভাব। মা, এর উত্তরে অতি আবেগী হয়ে উঠলেন তার বড় পুত্র। এতক্ষণ নীরব থাকলেও এবার সে নীরবতার খোলস ছেড়ে বেরিয়ে আসল। আম্মা, তুমি মন খারাপ কইরো না তো। শরীফ তো ছুড়ো মানুষ। কি কইতে কি কয়, হেইডা হেও জানে না। বাজান, পোলাডা গাই গতরে বড় হইছে ঠিকই, কিন্তু এখনো ছুডোই রইয়া গেল। এই পারুল, যা থালা বাসন গুলা ধুইয়া আনো। আম্মা আমনে ঘরে যান।
জোমেলা বেগম ছেলের কথায় সন্তুষ্ট হলেন। মুখে দেখা দিল তৃপ্তির হাসি। তবুও মুখ খুললেন না। বাপ, আমিই ধুইতে পারমু। হেই শক্তি আমার অহনো আছে। থাকলেও শক্তি পরে কামে লাগাইয়েন। অহন যান ভিতরে। বড় ছেলের জোড়াজুড়িতে জোমেলা বেগম ভিতরে যায়। ঠোঁটের কোণে লেগে আছে বাঁকা হাসি। পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে সে বেশ ভালো করে রপ্ত করেছে। চুলে পাক তো আর এমনি ধরেনি কি না। কি হইল? ওমন কইরা খাড়ার রইছ কেন? তোমারে না কইছি বাসন মাজতে। পাথরের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা অবলোকন করছিল নীরবে পারুল। স্বামীর কথা শুনে কিছুটা কেঁপে উঠল। যাইতাছি। আমি দেহি মন্টু গো বাড়িতো যাই, হে কামের কথা কইছিল। আমনে না শুইলেন? দুপুরবেলায় কামের খোঁজে যাইবেন গা? কেমন করুণ কণ্ঠে স্বামীর উদ্দেশ্য কথাখানা বলল পারুল। শুইয়া আর কি করুম? ঘুম গেছে গিয়া চক্ষেতে। বলেই সজীব সেখান থেকে চলে গেল। পারুলও বাসনগুলো গোছাতে লাগলো ধুতে নেবার উদ্দেশ্য। তখনই শরীফ বলে উঠে, ভাবি, তুমি কিছু কইতে পারো না? পারুল মুচকি হেসে বলে, ও মা, আমি আবার কি কমু? দেখলা আম্মা কেমনে পুরো বিষয় সবসময় নিজের দিকে টেনে নেয়। এই ডি বাদ দাও। বাদ দাও কইরাই, ভাই যেন এখন এমন হইয়া গেছে। আমি যাই গো ভাই, বাসন কয়ডা মাজি গিয়া। শরীফ জানে তার ভাবি কথা বাড়াতে চায় না দেখেই তাকে এড়িয়ে চলে গেল কাজের নাম দিয়ে। কলপারে সবগুলো থালাবাসন নিয়ে গেল মাজতে। চুলা থেকে একটু ছাই উঠিয়ে নিল সাথে। ছাই দিয়ে পাতিলের কালি ঘষতে লাগলো বসে বসে। তারপর কড়াইগুলো ধুতে গিয়ে যেন হাত ধরে যাচ্ছে। জোমেলা বেগম সবসময় তরকারি রান্না করলে কষানোর সময় তরকারি লেগে যায় কড়াইতে। আর আজকে তো গোশত ভুনা করেছে, সেজন্য বেশ কষ্ট হচ্ছে কড়াইটা পরিষ্কার করতে। দুপুরবেলা মাথার উপর সূর্য উঠে নৃত্য করছে। গরমে ঘেমে নিয়ে একাকার। এমন সময় আর ইচ্ছে করছে না পারুলের, তার উপর কড়াইও লেগে রয়েছে। সিদ্ধান্ত নিল কড়াইটা পানিতে কিছুক্ষণ ভেজানো থাক, তাহলে ডলতে সুবিধা হবে। তারও কষ্ট হবে না, আর রোদে জ্বলতে হবে না। সে মোতাবেকই কড়াই রেখে ঘরে গেল। ঘরে যেতেই মনে পড়ে গেল স্বামীর কথা। এই তো একটু আগেই তার স্পর্শে মুড়িয়েছিল এতক্ষণ। কেমস ফাঁকা ফাঁকা লাগলো ভেতরটা। তবুও বিছানায় গা এলালো। এই সংসারে কাজ তো আর কম না। আধা ঘন্টা পর কানে কারো চিৎকারের আওয়াজ হতেই পারুল চোখ খুলে তাকায়। এতক্ষণ পর চোখটা একটু লেগে আসছিল আর ঠিক তখনই রিয়ার চেঁচামেচির আওয়াজ। পারুল বাধ্য হয়ে রুম ছেড়ে বাহিরে গেল। কি হইছে রিয়া? এমনে চিৎকার করতাছ কেন? রিয়ার চোখে মুখে বিরক্তি। কপালের ভাঁজ স্পষ্ট বিদ্যমান। আম্মা কই গেছে ভাবি? আম্মা কই গেছে হেইডা আমি কেমনে কমু কও? হের যখন যেইডা মনে চায়, হেইডা করে। রিয়া কিছুটা ব্যঙ্গ করে বলল। কি? তুমি এমনে কইলা? আম্মা কি এমন করে কও দেহি? খাড়াও আইজকা আসুক ভাইজান। রিয়ার কথা শুনে পারুলের বুকটা কেঁপে ওঠে। মানুষটা যদি উল্টাপাল্টা ব্যবহার করে তার সাথে? সব মেনে নিতে পারে কিন্তু স্বামীর থেকে একটু খারাপ ব্যবহার সে নিতে পারে না। পারুল মনে করে সজীব তার স্বামী, তার অর্ধাঙ্গ। সংসারের হাজার চাকা ঘুরলেও এই মানুষটাই তার ঘূর্ণির কেন্দ্র। পারুল অনেক কিছু সহ্য করতে পারে, সংসারের যে কোনো কষ্ট, যে কোনো বোঝাও টেনে নিতে পারে দিনের পর দিন। কিন্তু যেটা একদমই পারে না, সেটা হলো স্বামীর খারাপ ব্যবহার। সজীব যদি কখনো রূঢ় হয়ে ওঠে, কণ্ঠে একটু তাচ্ছিল্য এসে পড়ে সেসব পারুলের হৃদয় খাড়া হয়ে বিঁধে যায়। বুকটা ফেটে যায় কষ্টে। অথচ এই একই মানুষটির ছোঁয়া পাওয়ার জন্য সে কতটা ব্যাকুল থাকে। কতটুকু আকুতি জমে থাকে তার দৃষ্টিতে, তার নিঃশ্বাসে। সজীবের একটু মনোযোগ, একটুখানি কাছে আসা, একটুখানি হাতের ছোঁয়া এই সবকিছুর জন্য পারুল যেন সারাক্ষণ অপেক্ষায় থাকে। সজীব শুধু পারুলের স্বামী নয়, সে তার অর্ধাঙ্গ। শরীরের ঠিক অর্ধেক নয়, আত্মার ঠিক মাঝবরাবর ভাগ করা এক অংশ, যার না থাকায় নিজের অস্তিত্বই যেন ভেঙে পড়ে। সজীবকে ছাড়া পারুল নিজেকে সম্পূর্ণ ভাবে না। অর্ধাঙ্গ মানেই এমন এক অস্তিত্ব, যার ভালোবাসা বুকে না পেলে ঘর সংসার, হাজার সুখ সবকিছুই বৃথা মনে হয়। সংসারের হাজার সুখ, বাহ্যিক প্রাচুর্য, সবই তার কাছে অর্থহীন যদি না পাশে থাকে সেই মানুষ। ভুল বুঝতাছ রিয়া, তোমার কি দরকার আমারে কও দেহি। রিয়া এবার কিছুটা হলেও শান্ত হয়, তারপর বলতে আরম্ভ করে।
4টে বাজব আর একটু পর, আমার মাস্টার মশাই তো একটু পরই আইয়া পড়ব। হের নাস্তা পানির আয়োজন করছো? ঘরে তো কিছু নাই আইজকা, বিস্কুটও শেষ হইয়া গেছে রিয়া। কথাটা কিছুটা মন খারাপ করেই বলল পারুল। কিন্তু রিয়ার কণ্ঠে রাগ। হেইডা আগে কইবা না তুমি? ভাইজানরে? হের পকেট খালি রিয়া, কেমনে কইতাম? আমার বেলায়ই টাকা শেষ। ঠিক আছে। বলেই রিয়া হনহনিয়ে যেতে নিলে পারুল পিছু ডাকে। কই যাও রিয়া? জাহান্নামে। রিয়া চলে যায়। পারুল তেমন কিছু ভাবেও না। মনে মনে জানে এই তো, একটু পরেই আবার ফিরে আসবে। স্বামীর হাতে টাকা না থাকলে, একজন স্ত্রী হিসেবে মুখ ফুটে টাকা চাইতে যাওয়ার যন্ত্রণা, লজ্জা আর অপমান সেটা কি রিয়া বোঝে? না, বোঝার মতো বয়স বা অভিজ্ঞতা কোনোটাই এখনো হয়নি তার। তবুও পারুল উঠে রান্নাঘরে যায়। পুরনো একটা স্টিলের বাটিতে খানিকটা পানি ঢেলে ময়দা মেখে নেয়। কাটার মতো আলু কুচি করে, সেগুলো পুর হিসেবে গরম তেলে দিয়ে সিঙ্গারা ভাজে। গন্ধে রান্নাঘর ভরে ওঠে, কিন্তু ঘরে কেউ নেই। সজীব তো সকালেই বেরিয়ে গেছে, আর শরীফ? সে নিশ্চয়ই পাড়ার ছেলেদের সঙ্গে মাঠে ফুটবল খেলছে। বাকি থাকেন শুধু জোমেলা বেগম। তিনি কোথায় গেছেন, কে জানে। জোমেলা বেগমের 3 সন্তান, 2 ছেলে আর ছোট মেয়ে রিয়া খাতুন। সেই রিয়াই কিছুক্ষণ আগে চলে গেল। সিঙ্গারা ভাজার পর রান্নাঘরের কোনায় রাখা ঝাড়ুটা হাতে নেয় পারুল। ধুলো জমেছে মেঝেতে। ধীর ভঙ্গিতে ঝাঁট দিতে দিতে হঠাৎ উঠোন থেকে ভেসে আসে মুরগির চিৎকার। সন্দেহ জাগে নতুন ফুটে ওঠা বাচ্চাগুলোকে কেউ আবার তাড়া করল না তো? চলন্ত ঝাড়ুটা থেমে যায়। এক ঝটকায় ছুটে যায় পারুল উঠোনে। উঠোনে এসে দেখে, সাদা কালো ছোপ ছোপ গায়ের একটা বিড়াল মুরগিটার পেছনে তাড়া করেছে। সদ্য ফুটে ওঠা ছানাগুলোর দিকে চোখ রক্তজবা করে তাকিয়ে আছে সে। মুরগিটা পাখা মেলে ছানাগুলোর সামনে দাঁড়িয়ে ডাকছে, হাউমাউ করে, কিন্তু তারপর হঠাৎই ছানাগুলোকে ফেলে দৌড়ে চলে যাচ্ছে বাড়ির পেছনের ঝোপঝাড়ের দিকে। হয়তো ভয় পেয়েছে। পারুল থমকে দাঁড়ায়। তারপর জুতো না পরেই দ্রুত পা বাড়ায় মুরগির পেছনে। আহা, এই দিকে আয়। ওদিকে যাইস না। এখন এগুলোকে বাড়িতে আনতে না বাড়া মানে আবার সন্ধ্যায় খুঁজতে হবে, সাথে জোমেলা বেগমের কথা। ছানাগুলোরও ক্ষতি হতে পারে। বিড়ালটা ততক্ষণে দেয়াল বেয়ে ওপারে চলে গেছে, কিন্তু মুরগিটা এখনো দিকভ্রান্তের ন্যায় দৌড়াচ্ছে। কিছুটা খুঁজে খুঁজে অবশেষে পারুল মুরগি আর ছানাগুলোকে উঠোনের কোণার খাঁচার পাশে আনতে পারে। হাঁপাতে হাঁপাতে সে বলে, ভাগ্যিস ঠিক সময়ে দেখছিলাম। ঠিক তখনই কলপারে এসে হাজির হন জোমেলা বেগম। চোখে পড়ে, বাসনগুলো অগোছালোভাবে পড়ে আছে। কিছুতে আধভেজা, কিছু একেবারে শুকনো হয়ে গেছে। মুখটা কষে ওঠে তার। বৌমাকে তেতে কিছু বলতে যাবে দেখে বড় ছেলে বাড়িতে আসছে। সে দেখে জোমেলা বেগম দ্রুত বাসন মাজতে লেগে পড়ে, এমন সময়ই বাড়ির দরজায় দেখা দেয় শরীফ। পায়ে কাদা মাখানো জুতো, গায়ে ক্লান্তি আর মুখে বিস্ময়। নিজের মা কে বাসন মাজতে দেখে থমকে দাঁড়ায়। আম্মা? আমনে বাসন মাজতাছেন কেন? জোমেলা বেগম চোখ তুলে তাকান না, শুধু বাসনে জল ছিটিয়ে দিয়ে বলেন, আধোয়া আছিল। আমি তো আরো 2 ঘন্টা আগেই ধুইতে আইছিলাম, তুই দেস নাই। সেই আমারই তো ধোয়া লাগলো। মাঝখান থেইকা বিকাল হইয়া গেছে। এমন করলে সংসারে লক্ষ্মী থাকে নি কত বাপ? তুমি রাইখা দিতা, পারুলি ধুইতো। এতক্ষণ এইডি এমনে থাকতো? উঠোন জুড়ে কেমন দেখা যায়? বলতে বলতে হুট করেই জোমেলা বেগম আহ করে উঠলেন কোমরে হাত দিয়ে। তা দেখে সজীব উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে, কি হইল আম্মা? কিছু না রে, টিউবওয়েলটা তো শক্ত, হের লাইগা চাপতে গিয়ে কোমরে ব্যথা হইছে মনে হয়। তোমার কোমরের ব্যথা যাইনাও কেন যে, এই সব কাম করতে যাও? সজীব এবার বিরক্তি নিয়ে সামনে এগিয়ে আসে, কিছু বলার জন্য মুখ খুলতেই, তখনই পারুল ফিরে আসে উঠোনের দিক থেকে। খাঁচার দরজা বন্ধ করে আসছে, হাতে এখনো ধুলো লেগে আছে, চেহারায় হালকা ক্লান্তি। পারুলকে দেখেই সজীব রাগত স্বরে বলে, শালি, তুই থাকতে আমার আম্মা কেন অহন বাসন মাজতে বইছে? আমি তোরে সেই দুপুরে কইয়া গেছিলাম না, আইডা বাসন সব ধুইয়া রাখতে। স্বামীর মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে পারুল। সে তো সবই ধুয়ে গেছিল, শুধু কড়াই 3টে বাকি ছিল। জোমেলা বেগমের দিকে তাকাতেই দেখে জোমেলা বেগম সব কড়াই ধুয়ে ফেলেছেন, নিশ্চয়ই সেটারই শোধ নিল ছেলেকে ফিরতে দেখে। পারুল উত্তর দেবার আগেই জোমেলা বেগম এবার হালকা হেসে উত্তর দেয়,
যে যার মতন ব্যস্ত, সংসারটা তো আমারই। তিল তিল কইরা সব গড়ছি। হেইলাইগা আমারে তো দেখতে হইবই বাজান। সজীব আরো কিছু বলতে যাচ্ছিল তখনই সেখানে উপস্থিত হয় রিয়ার পোড়ানোর লোক। তাকে দেখে আরেকটা চমকে উঠে পারুল, একটু আগেই সজীব যে তার সাথে বাজে ব্যবহার করল সেটা বাহিরের মানুষটা দেখে ফেলল না তো আবার। আরে মাস্টার মশাই, দিনকাল কেমন চলতাছে? মুখে সৌজন্যমূলক হাসি দিয়ে রিয়ার মাস্টার মশাইয়ের দিকে তাকালো সজীব। কবির বিনিময়ে মুচকি হাসি দিল। ভালোই চলতাছে, আমনের খবর কি? আলহামদুলিল্লাহ ভাই, যাও রিয়ারে পড়াইতে যাও ভিতরে। কবির ভেতরে চলে গেল, রিয়ার ঘরে। রিয়া কবিরকে দেখেই টেবিলে বইখাতা নিয়ে বসল। উঠোনে তখন আগের মতনই দাঁড়ানো পারুল। সজীব এবার পারুলের কাছে গিয়ে বলে, যাও ভিতরে যাও। এমনই সঙ্গের মতন খাড়ায় থাইকো না। বলেই সজীব ভেতরে চলে যায়। পারুল নড়ে না, পূর্বের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকে। এভাবে বলায় মনে মনে কষ্টের পাহাড় জমল। তবে সেটা নিয়ে ভাবা বাদ দিয়ে একটু পরই রান্নাঘর থেকে সিঙ্গারাগুলো একটা ছোট্ট বাটিতে নিল। তারপর ঘোমটাখানা টেনে নিয়ে রিয়ার রুমে গিয়ে মাস্টার মশাইয়ের সামনে দিয়ে আসলো। রিয়া যে পারুলের হাতে সিঙ্গারা দেখে বেশ অবাকই হয়েছে সেটা তার মুখ দেখেই স্পষ্ট। তারপর নিজের রুমের দিকে অগ্রসর হতেই দেখে সজীব ঘামে ভেজা শার্টটা খুলে আলনায় রাখছে, সেটা দেখে পারুলের মায়া হলো। মানুষটা নিশ্চয়ই কত খাটাখাটনি করে এসেছে। আর তখনই নিশ্চয়ই তার শাশুড়ি ইনিয়ে বিনিয়ে ছেলেকে কিছু বলেছে, সেজন্যই সজীব ওরকম ভাবে বলেছে। এগুলো ভালো করেই জানা পারুলের। সজীব বরাবরই শান্তিপ্রিয় মানুষ। ঝগড়া ঝামেলায় যাবে তো দূর, এসব সে পছন্দই করে না। আর শাশুড়ি যেভাবে ছেলেকে তেল দিয়ে রাখছে সেখানে ছেলে তো বাধ্য মা কে অন্ধের মতন ভালোবাসতে। পারুল দিন গুনছে কবে যে শাশুড়ির অন্ধ ভালোবাসা থেকে বের হবে তার স্বামী। শরবত কইরা দিমু? ভালা লাগবো, শৈলডা। আমি জানি ঘরে ট্যাং নাই, শরবত কি দিয়া হইব? খালি চিনির পানি আমি খামু না। আমনে এহনি খাড়ান, আমি আইতাছি। বলেই পারুল রুম ছেড়ে বেরিয়ে গেল। ফিরল মিনিট পাঁচেক পর। এসেই একটা স্টিলের গ্লাস এনে সজীবের সামনে ধরল। নেন, খাইয়া লন। সজীব বিস্ময় নিয়ে পারুলের দিকে এক পলক তাকিয়ে ধকধক করে পুরোটা খেয়ে নিল। এতক্ষণ গরমে কাজ করার পর ঠান্ডা লেবুর শরবতটা যেন সর্বাঙ্গ শীতল করে দিয়েছে। বউ। পারুল গ্লাসটা নিয়ে চলে যাচ্ছিল, সজীবের ডাকে থমকে দাঁড়ায়। বউ সম্বোধনটাতে কি আছে সে নিজেও জানে। বিয়ের এতগুলো বছরের পরও সজীবের মুখ থেকে বউ ডাক শুনে প্রথম দিনের মতনই শিহরণ জাগে তার শরীরে। হ, কন। আমি চিনির পানি খামু না দেইখা লেবুর শরবত বানাইয়া দিলি। কিন্তু লেবু তো ঘরে নাই। পাকঘরের পিছে দিয়ে কতটি গাছ উঠছে, হেইনে একটা লেবু গাছ উঠছিল, হেই গাছে পানি দিয়া যত্ন টত্ন করছিলাম। গাছ থেকেই আনলাম। আরও দুইটা লেবু আছে এহনো, হেইডি দিয়া একদিন শরবত বানাই দিমুনে। যত্ন করলে সবাই তার প্রতিদান দেয়, তাই না? পারুল মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক উত্তর দিতেই সজীব কেমন বিষণ্ণ কণ্ঠে বলে, এই যে তুই আমারে এত যত্ন করছ, আমি তোরে কি দিই? গালি তাই না রে বউ? পারুলের বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। সজীবের কণ্ঠ কেমন জানি ঠেকল। অন্যরকম, একটু আগের সজীবের সাথে এখনের সজীবের কোনো মিলই নেই যেন। হয়তো সংসারের দায়িত্ব, শাশুড়ির অভিযোগ, সবকিছুর ভেতর হারিয়ে গেছে এক সময়ের তরুণ প্রেমিক পুরুষটা। কিন্তু পারুল জানে, সজীবের ভিতরে এখনো যে মানুষটা আছে, সে শুধু পারুলকেই ভালোবাসে। সে ধীরে ধীরে এগিয়ে এসে গ্লাসটা রেখে সজীবের পাশে মাটিতে বসে পড়ে। আমি কি কিছু কই আমনেরে? আমি তো জানি, আমনের রাগ উইঠা গেলে দুই চাইর কথা কইয়া ফালান। সজীব চুপ করে থাকে। তারপর আচমকাই বলে উঠে, তুই হইলি আমার জীবনের ছায়াগাছ রে পারুল, যে গরমে ছায়া দিছে, বৃষ্টিতে লুকায় রাখছে, অথচ আমি তেমন ভালা কইরা তোর গড়িটার দিকে তাকাইয়াই দেখলাম না। তোর ভালোবাসা আছিল নীরব নদীর মতন, আমি শুধু পারে দাঁড়াইয়া অনুভব করছি, ডুব দেই নাই কোনো সময়। ডুব দিয়া দেহেন না। সময় তো অহনো ফুরায় নাই। পারুলের সমস্ত মুখমণ্ডল যেন লজ্জায় লাল হয়ে গেল এটুকু কথাতেই। তার উপর সেও কেমন করে বলে দিল, ইস লজ্জা আর লজ্জা। স্বামীর মুখপানে তাকাতেই পারছে না। সজীব তখন একটু এগিয়ে গিয়ে পারুলের লজ্জারাঙা মুখটা আলতো করে দু হাত দিয়ে স্পর্শ করল। অহনো, বিয়ার প্রথমের মতন সুন্দর লাগে তোরে লজ্জা পাইলে বউ।
আরেক দফা লজ্জায় মুখ লুকোয় পারুল। সজীব আলতো করে পারুলের কপালে চুমু একে দিতেই পারুল মুচকি হাসে। সজীব যেন তার মনে অভিমান জমতেই দেই না। কি সুন্দর করে কথার জাদু দিয়ে তার অন্তরটারে শীতল কইরা দেয়। সাল 1990। ছোট্ট এক গ্রাম, নাম পলাশপুর। রাস্তার ধারে শীতলপাটির মতন বিছানো ধানক্ষেত, মাঝখানে স্বচ্ছ পানির তৈরি পুকুর, আর তার পাড়েই কয়েকটা কাঁচা পাকা বাড়ি। মানুষজন তখনও হারিকেনের আলোয় খাতা দেখে, আবার খালি চোখেই দেখে ভাগ্যরেখা। সেই গ্রামের এক চিলতে উঠানে জন্মেছিল পারুল। 3 বোনের মধ্যে সে ছিল সবার বড়। মা কুলসুম বেগম ছিলেন শান্তশিষ্ট এক গৃহিণী। মুখে যতই হাসি থাক, চোখে ছিল সবসময় একরাশ দুশ্চিন্তা। কারণ, তাদের সংসারে কোনো ছেলে সন্তান ছিল না। পারুলের বাবা রুফ মোল্লা, কৃষিকাজ করে জীবন চালাতেন, কিন্তু মনটা ছিল সমাজের কথায় উঠাবসা করা এক লোক। যে যা বলতো তাই বিশ্বাস করত। মানুষের মুখে যখনই শুনেছেন, কুলসুমের আর ছেলে হবে না, উল্টে মেয়ে জন্ম দিয়েই যাচ্ছে। শেষমেশ একদিন তিনি ঘটা করে কুলসুম বেগমকে তালাক দিয়ে দিলেন। শেষ বক্তব্য ছিল, তুই আমারে পোলা দিতে পারস না, আর কিসের বউ? চোখে মুখে অপমান আর চোখে কান্না নিয়ে 3টা মেয়ে আর এক বুক দুঃখ নিয়ে কুলসুম বেগম চলে গেলেন বাপের বাড়ি। পলাশপুরের পাশের গ্রামেই তার বাড়ি। প্রথম প্রথম পারুলের মামা বাড়ির সবাই খুব আপন হয়ে গেল। মায়া, মমতা সবই ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মায়ার ওজন বাড়তে লাগল, কারণ কুলসুমের 3 মেয়ের দায়িত্ব নেওয়া যেন খুব কঠিন কিছু হয়ে গেছে। এর ভেতর মানুষের মুখে আবার নতুন কটু কথা। 3টা মাইয়া নিয়া বইসা আছে। স্বামীর ঘর করতে পারে নাই। এই অসহ্য পরিস্থিতি সহ্য করতে না পেরে একদিন কুলসুম বেগম যেন আর পারলেন না। সকালবেলা উঠোনে একটা কাঁঠালগাছের ডালে ওড়না পেঁচিয়ে নিঃশব্দে রেখে গেলেন 3টা প্রাণের চোখ ভরা প্রশ্ন। পারুল তখন 13 কি 14 বছরের এক কিশোরী। চোখের সামনে মায়ের লাশ দেখে যেভাবে বুক ফেটে কেঁদেছিল, সেই কান্না আজও রাতের ঘুমে ফিরে আসে। এরপর ভাগ্য যেন 3 বোনকে 3 দিকে ছড়িয়ে দিল। ছোট বোনের মামাতো ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। মেজোটা একদিন সকালে বাহিরে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফিরে আসেনি। শোনা যায়, পাশের গ্রামে কারো সাথে পালিয়ে গেছে। বাকি রইল পারুল। না মা, না বাবা, তার জীবনে কেউ নেই। তারপর বিয়ের পরে সে ধরে নিয়েছিল, এই দুনিয়ায় নিজের বলতে যদি কেউ কিছু থাকে, তবে সেটা তার স্বামী। এই বিশ্বাস নিয়েই সে সংসার শুরু করেছিল সজীবের সাথে। পারুল জানত, সে এই বাড়ির সবার পছন্দের নয়। কিন্তু তবুও সে চুপচাপ, ধৈর্য নিয়ে ঘর সামলেছে, সংসার করছে। আজও সে মনে করে, আমি উনারে যদি না ধরি, তবে আমারে কে ধরবে? আমি তো কারো মাইয়া না, কারো বোনও না। আমি তো অহন শুধু উনার বউ। রাত্রি তখন 9টার কাটা ছুঁই ছুঁই। দিনভর রোদের তাপে যেন ঘরের দেয়ালগুলো এখনো উত্তপ্ত হয়ে উঠেছে। সন্ধ্যার পরেও ঘরে থাকতে হাঁসফাঁস করছে দেহ। ঘরের ভেতরে হাতপাখা ছাড়া নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর। পারুল হারিকেনটা জ্বালিয়ে ঘরের কোনায় টেবিলের ওপর রাখে। সে চুপচাপ রান্না করা ভাত, ডাল আর তরকারি সব গুছিয়ে রাখে। এই সময় সজীব হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। গামছাটা গলায় ঝুলছে, মুখটা ঘামে ভেজা। হারিকেনের আলোয় তার মুখের ছায়া দেয়ালে দেখা যাচ্ছে। সজীবকে খেতে বসতে দেখে জোমেলা বেগম পান চিবোতে চিবোতে ছায়ার মতো এসে হাজির হয়। বাজান, তুই কইছিলি রাইতে মা, রান্ধা খাওন খাবি। সজীব বিনিময়ে কিছুটা হেসে উত্তর করে, হ, আম্মা। জোমেলা বেগম খুশি হয়ে বসে পড়ে, ছেলের কাছে। আমি বাইরা দিতাছি। বলেই তিনি পাতিল থেকে প্লেটে ভাত বাড়তে লাগলেন। পাশেই পারুলকে দেখতে পেয়ে বলে, বৌমা, আমি তো আছি সজীবরে সব আগায় দেওনের লাইগা। তোমার আর কষ্ট কইরা খাড়ায় থাহন লাগবো না। জোমেলা বেগমের কথায় পারুল কোনো প্রতিক্রিয়া না করলেও সজীবের মুখে দেখা দিল এক চিলতে হাসি। যার অর্থ, তার মা, বউয়ের কথা ভাবছে। এদিকে পারুল ভ্রু কুঁচকে এক পলক জোমেলা বেগমকে দেখে চলে গেল ঠিকই, তবে আড়ালে দাঁড়িয়ে রইল। সে ভালো মতনই জানে জোমেলা বেগম এত দরদি মহিলা না তার ক্ষেত্রে। পারুল সজীবের পছন্দ করা বউ হলেও জোমেলা বেগমের অপছন্দের বৌমা। বাজান, কইছিলাম দুপুরের কথাটা। কি চিন্তা করলি বাপ? দেখ আমারও বয়স হইতাছে, কয়দিন বাঁচি হের কোনো ঠিক নাই। পারুল যেটা ভাবছিল ঠিক সেটাই। তবে জোমেলা বেগম এবার তাকে তাড়ানোর চেষ্টায় নেমেছে।
মনে মনে বেশ রাগ জমল পারুলের। কি যে ইচ্ছে করছে নিজেও বুঝতে পারছে না, ঠিক তখনই পারুল দেখে উঠোনে টিউবওয়েলের আওয়াজ। উকি মেরে দেখে বাহিরে শরীফ এসেছে। সজীব তখন ভাত পাতে বসে আছে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।